मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। इतिहास छुलेन नरेंद्र दामोदर दास मोदी। এই নিয়ে পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রীত্বের পদ সামলানোর যোগ্যতা অর্জন করেছেন তিনি। এর আগে শুধুমাত্রই গোটা ভারতের স্বাধীনতার পর একমাত্র জওহরলাল নেহরুরই এই কৃতিত্ব ছিল। তারপর দ্বিতীয় ব্যক্তি হিসাবে নরেন্দ্র মোদী এই কৃতিত্ব অর্জন করল এবং গতদিনে রাষ্ট্রপতি ভবনে বিশ্বের সমস্ত তাবড় জনপ্রতিনিধিদের সামনে এবং দেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তি এবং গুণী ব্যক্তিদের সামনে তৃতীয়বারের জন্য শপথ নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং শত চেষ্টা চালানোর সত্ত্বেও বিভিন্ন উপায়ে পুরোপুরি ধর্মীয় মেরুকরণ করে সংখ্যালঘুদের ভোট একেবারেই পকটস্থ করার পরে এবং 30-40টা দল একসঙ্গে মিলে সর্বত্রভাবে চেষ্টা করলেও কিন্তু বিজেপিকে তথা এনডিএকে তৃতীয়বার ভারতবর্ষের ক্ষমতায় আনা থেকে আটকাতে পারল না। এবং যে অনুষ্ঠানে হাজির ছিলেন 99টা আসন পাওয়া কংগ্রেসের প্রতিনিধি, অথচ মাত্র 29টা আসন পেয়ে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস এতটা অসৌজন্যতা এতটা ঔদ্ধত্য দেখাতে পারল যে তারা ভারতের গণতন্ত্রের ইতিহাসের একটি অন্যতম দিনে নিজেদের সাক্ষী থাকতে পারল না বা রাখতে পারল না। লজ্জার সাক্ষী পশ্চিমবঙ্গের মানুষকে হতে হলো, তার কারণ আমরাই এই রাজ্য সরকারকে বেছে নিয়েছি আমাদের পছন্দ হিসাবে। আর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ওথ নিচ্ছিলেন, শপথ নিচ্ছিলেন যে मैं নরেন্দ্র দামোদর দাস মোদী ঈশ্বর के नाम पे শপথ लेता हूं, তখন আমার মনে পড়ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কতই আশা ছিল তার যে তাদের সরকার আসবে, তারা সরকার গঠন করবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। অনেকই আশা ছিল, কিন্তু বাস্তবে ঘটল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য শোনাবো আপনাদের। নির্বাচনী মঞ্চে থেকে বলছেন, তিনি বলছেন, আপনারা যদি আমাকে বলেন দিদি কোনো কি খবর আছে? হ্যাঁ, খবর আছে, হাওয়া বদলাচ্ছে। এবারে হাওয়া বদলাচ্ছে, বিজেপি আর ক্ষমতায় আসছে না, মোদী আর ক্ষমতায় আসছে না। এতটা ভালোভাবে বলেননি, তিনি বলেছেন 420 আর ক্ষমতায় আসছে না। একজন মুখ্যমন্ত্রী তিনি ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এইভাবে বলছেন যে 420 আর ক্ষমতায় আসছে না। সেই বক্তব্যটা শোনাতে এই জন্যই চাইবো, তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ তো আমরাই কিন্তু এই মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করে মুখ্যমন্ত্রীর পদে এনেছি। দেখুন মুখ্যমন্ত্রীর ভাষা, এবং যে মুখ্যমন্ত্রীর আশা ছিল যে তিনি বা তার ইন্ডিয়া জোটের কেউ প্রধানমন্ত্রী হবে, তাদের স্বপ্নভঙ্গ আরো একবার আপনাদের সামনে সাক্ষী করতে চাইবো মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনিয়ে। শুনুন। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয়, তারপরে মানুষ একটু বৃষ্টি চান, বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে, ভালো করে জেনে রাখুন। मैं नरेंद्र दामोदर दास मोदी। শুনলেন বন্ধুরা, এটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য ছিল এবং তার ভাষা। এবং আপনারা জানেন কিনা জানি না, মালদ্বীপের যিনি প্রধানমন্ত্রী মৈত্রী, সেই মালদ্বীপে যখন নির্বাচন হয়েছিল কয়েকদিন আগে, সেই মৈত্রী হচ্ছে তীব্র মোদী বিরোধী। একেবারে মোদী বিরোধী প্রচার করে কিন্তু তিনি
মালদ্বীপে কিছুদিন আগে সরকার গঠন করেছেন তার নেতৃত্বে। সেই মৈত্রী পর্যন্ত মালদ্বীপ থেকে হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে এই প্রধানমন্ত্রী শপথ নেওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তখন পশ্চিমবঙ্গ কি মালদ্বীপের থেকেও বেশি শত্রু হয়ে গেল নাকি, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসলেন না? বলতে পারবো না। আমাদের পড়শি দেশের থেকেও পশ্চিমবঙ্গ এখন দেশের বেশি শত্রু নাকি? মালদ্বীপের মৈত্রী এতটা শত্রুতার পরেও পুরো চীনের অঙ্গুলি হেলনে যে মৈত্রী চলেন, সেই মৈত্রী পর্যন্ত এই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পাচ্ছেন ভারতের তীব্র শত্রু হয়েও। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কি তার থেকেও বড় শত্রু মনে করেন নাকি, যে তিনি এই অনুষ্ঠান পুরোপুরি বয়কট করলেন? জানি না, এটা আপনারাই বলবেন। তার কারণ আপনারাই কিন্তু এই রাজনৈতিক দলকে ক্ষমতায় শুধু আনেননি, দিনের পর দিন বছরের পর বছর রেখেছেন এবং সম্ভবত আরো 20-30 বছর রাখতে চলেছেন। যাই হোক, আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। যারা বলছিলেন এই সরকার স্টেবল হবে না, এই সরকার আনস্টেবল হয়ে পড়বে, বিরোধীদের ওপর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, বিশেষ করে জেডিইউ এবং টিডিপি, এদের ওপর পুরোপুরি ভরসা করে থাকতে হবে, আপনাদের দেখাতে চাইবো যে মন্ত্রিসভা গঠন হয়েছে, সেই মন্ত্রিসভার দিকে আপনারা একটু চোখ রাখুন এবং সেখানে কতজন বিজেপির পক্ষ থেকে মন্ত্রী করা হয়েছে আর বাকি যে সহযোগী দল রয়েছে সেখান থেকেই কতজন মন্ত্রী হয়েছেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই সরকারটা স্টেবল কিনা। আসুন আপনাদের দেখায়। মোট 72 জন কিন্তু গত দিনে ওথ নিয়েছেন বা শপথ নিয়েছেন। এই 72 জনের মধ্যে 61 জনই কিন্তু বিজেপির এবং তারা মন্ত্রী হয়েছেন, এবং মাত্র 11 জন, এই 72 জন থেকে মাত্র 11 জন, বাকি 7-8টা দল মিলে তারা ভাগ করে নিয়েছে মাত্র 11টি মিনিস্ট্রি। তার মধ্যে টিডিপি চন্দ্রবাবু নাইডুর, তাদের হাতে গিয়েছে 2টি, জেডিইউ নীতিশ কুমার, তাদের হাতে গিয়েছে 2টি, এলজেপি 1টি, জেডিএস 1টি, এসএস 1টি, আরপিআই 1টি, আরএলডি 1টি, এডিএস 1টি আর এইচএএম হ্যাম 1টি। অর্থাৎ 9টা সহযোগী দল, তারা 11টা মন্ত্রিত্বর আসন তারা ভাগ করে নিয়েছেন, আর 61টি মিনিস্টার হয়েছে বিজেপি থেকে। এরপরে আপনারা বলুন যে এটা কি বিজেপি ডমিনেট করছে না? এই সরকার গঠনে কি বিজেপির ডমিনেশন থাকলো না? হ্যাঁ, আপনারা যদি আনন্দবাজার পড়েন কিংবা প্রতিদিন পড়েন কিংবা জাগো বাংলা পড়েন, সেখানে নিশ্চিতভাবে এর বিপরীত তথ্য আপনারা দেখতে পারবেন। তার কারণ তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা রয়েছে, সেই কারণেই তারা আপনাদের উল্টো দিক থেকে খবরগুলো ছাপে, আর সত্যি খবরগুলো কিন্তু আমরাই আপনাদের শুনিয়ে দিই। দেখতেই পাচ্ছেন যে কতটা কম নির্ভরতা রেখেছে বিজেপি অন্য দলগুলোর সাথে, এবং বলা হচ্ছিল যে প্রচুর দর কষাকষি হবে, এরা এত সহজে ছেড়ে দেবে না। আপনারা দেখতে পাচ্ছেন 72-এর মধ্যে 61টি মিনিস্ট্রি রেখেছে বিজেপি নিজের হাতে, মাত্র 11টি বাকি 9টা দল মিলে ভাগ করে নিয়েছে। এবং আপনাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আরো দুটো শপথের ছোট্ট ছোট্ট অংশ দেখাতে চাইবো। একটা হচ্ছে সুকান্ত মজুমদার, তিনি প্রথমবারের জন্য মন্ত্রিত্ব হলেন, যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তিনি মন্ত্রিত্বের শপথ নিয়েছেন। এবং শান্তনু ঠাকুর, যিনি গত সভারও মন্ত্রিত্ব ছিলেন, এবারেও তিনি মন্ত্রী হয়েছেন। এই দুটো শপথ আপনাদের একটু একটু করে শুনিয়ে দিতে চাইবো যে বাংলা, পশ্চিম বাংলা দুজন প্রতিমন্ত্রী পেলেন, তবে কোন দপ্তর সেটা কিন্তু এখনো জানা যায়নি। শুনুন তাদের ছোট্ট ছোট্ট ওথের একটু ভিডিও। Shantanu Thakur, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duty as a Minister of State for the Union, and that I will do right to all manner of people in accordance with Constitution and the law. I, Shukanto Mujumdar, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duties as a Minister of State for the Union, and that I will do right to all manner of people in accordance with the Constitution and the law, without fear or favor, affection or ill will. I, Shukanto Mujumdar, do swear in the name of God that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me
as a Minister of State for the Union except as may be required for the due discharge of my duties as such Minister of State. দেখলেন বন্ধুরা, এর মধ্যে শান্তনু ঠাকুর গতবারেও ছিলেন, এবারেও তিনি মন্ত্রিত্বের পদ টিকিয়ে রাখতে পারলেন, কিন্তু একেবারেই প্রথমবারের জন্য প্রতিমন্ত্রী হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই দুজনেকেই কনগ্রাচুলেশন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সমীকরণটা তাহলে একটু অন্য হয়ে গেল, তার কারণ যেহেতু সুকান্ত মজুমদার মিনিস্টার হয়ে গেলেন, তাই তাকে রাজ্য সভাপতির পদ ছেড়ে দিতে হবে বা তিনি ছেড়ে দেবেন, এবং তার জায়গায় কিন্তু অন্য কোনো মুখ বিজেপি থেকে উঠে আসবে, যিনি 2026-এর বিধানসভা নির্বাচন যার নেতৃত্বে বিজেপি লড়বে। এবার আপনারা কি মনে করছেন যে কোন সেই ব্যক্তি আসতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হয়ে? কয়েকটি নাম ভাসছে, তার মধ্যে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর নাম সব থেকে বেশি উজ্জ্বল। তার কারণ হচ্ছে তিনি যেভাবে লড়াকু মানসিকতা রাখেন এবং তার মতো বিদগ্ধ রাজনৈতিকবিদ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন, তিনি যদি রাজ্য সভাপতির ভূমিকায় আসেন তাহলে নিশ্চিতভাবে একটা লাভ রাজ্য বিজেপির হবে বলে অনেকেই মনে করছেন। কেউ কেউ আবার বলছেন সৌমিত্র খাঁ তিনি হতে পারেন। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বিরোধী দলনেতা রয়েছেন, তিনি যদি রাজ্য সভাপতি হয়ে যান তাহলে বিরোধী দলনেতার পদকে সামলাবেন। এই সমস্ত হিসাব নিকাশ চলছে এখনো পর্যন্ত। যে সমস্ত আপনারা ইউটিউবে খবর শুনছেন, যারা কনফার্ম করে বলছে সেগুলো সবগুলোই তাদের মন গড়া কথা, কোনোটাই বিশ্বাস করার কথা নেই, তার কারণ এখনো অফিসিয়ালি কোনো নাম অ্যানাউন্স করা হয়নি। কানাঘুষো অনেকেই কথা বলছেন, অনেকেই নিজের মতো করে বলছেন, কিন্তু সেগুলো কোনোটাই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি। তাই যখনই সেগুলো হবে আপনাদের কাছে নিশ্চিতভাবে জানিয়ে দিতে পারবো। আপনারা কি মনে করেন এই যে এত চেষ্টার পরেও নরেন্দ্র মোদীকে আটকানোর যে তীব্র চেষ্টা করলো গোটা ইন্ডিয়া জোট, এতগুলো দল একসঙ্গে মিলে ভোট করলেন এবং গোটা সংখ্যালঘু সমাজ মোদীর এগেনস্টে ভোট করেও কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন থেকে কংগ্রেস বা ইন্ডিয়া জোট তারা আটকাতে পারল না। এবার সর্বশেষ একটি প্রশ্ন করেই আজকের পর্বটা শেষ করব। এটা তো গেল নরেন্দ্র মোদী 3.0। আপনারা কে কে মনে করছেন যে নরেন্দ্র মোদী 4.0 অর্থাৎ পরের বারেও লোকসভা নির্বাচনে এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, কিংবা নরেন্দ্র মোদী না হোক বিজেপি আরো একবার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না? আপনারা কে কে মনে করছেন চাইলে লিখে জানাবেন যে 2029-এর লোকসভা নির্বাচনে কি ইন্ডিয়া জোট ফিরে আসতে পারবে? তার থেকে হয়তো বড় প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া জোট ততদিন টিকবে? আর বিজেপি বা এনডিএ কি 2029-এ আরো একবার বড় মেজরিটি নিয়ে ফিরে আসতে চলেছে? আপনাদের ইন্টারেস্টিং মন্তব্যগুলো নিশ্চিতভাবে কমেন্ট বক্সে প্রতিফলিত হবে, সেগুলো দেখার প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।